This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টরে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা বহু চর্চিত। দেশের সমস্ত রাজনৈতিক মহলে এই বিষয়টা নিয়ে চর্চা হয় যে কংগ্রেস কেন জিততে জিততেও হেরে যায়। হিন্দি সিনেমার একটা ডায়লগ খুব মনে পড়ছে, সেটা হচ্ছে শাহরুখ খানের বাজিগার সিনেমা। সেখানে তিনি বলছেন, হার কে ভি জিতনে ওয়ালো কো বাজিগার कहते हैं, অর্থাৎ যিনি হারতে হারতেও জেতেন তাকেই নাকি বাজিগার বলা হয়। আমরা বাংলায় বাজিকর বলি। অর্থাৎ যিনি হারতে হারতে জেতেন তিনি বাজিগর, আর যিনি জিততে জিততেও হারেন সেটা কংগ্রেস। বহু আশা জাগিয়ে প্রত্যাশা জাগিয়ে কংগ্রেসের যে ভারত জোড়ো যাত্রা, সেই প্রত্যাশা জাগিয়ে যে মানুষের মনে আবেগ তৈরি করতে পেরেছিল, সেই আবেগ ভোটের বাক্সে প্রতিফলিত হলো না, হচ্ছেও না। প্রত্যেক জায়গায়, হরিয়ানায় বলুন, মহারাষ্ট্রে বলুন, বা সর্বভারতীয় নির্বাচনে বলুন, রাহুল গান্ধী কিছুতেই ফ্রুটফুল রেজাল্ট এনে দিতে পারছেন না। এর পেছনে কারণটা কি? দুটো তিনটে কারণ হতে পারে। এক, তার পেছনে তার শক্তিশালী সমর্থক দল নেই, অর্থাৎ শরিক দল তারা ততটা শক্ত সমর্থ নয়। দুই, হতে পারে যে রাহুল গান্ধীর উন্নাসিকতা, ইগো বা গান্ধী পরিবারের গরিমা তার মধ্যে বিরাজমান, তিনি ধরাকে সড়ক জ্ঞান করেন না, এটা হতে পারে। আর একটা হতে পারে যে ভারতীয় জনতা পার্টির মজবুতি বা তারা এতটাই স্ট্রং, সেটা দুর্ভেদ্য, সেটা ভেদ করে রাহুল গান্ধী এগোতে পারছেন না। আর একটা কারণ হতে পারে, যে কারণটা নিয়ে আমরা আলোচনা বিশেষ করে করব, সেটা হচ্ছে সর্ষের মধ্যেই কি ভূত? রাহুল গান্ধীর দলের মধ্যে কি এমন কিছু লোক আছে, বা রাহুল গান্ধী যাদের পরামর্শ নিয়ে চলেন তাদের মধ্যে কি এমন কেউ কেউ আছেন যারা রাহুল গান্ধীকে ভুল পথে চালিত করছেন? এই শেষ প্রশ্নটাই কিন্তু অনেক বড় হয়ে এগিয়ে এসেছে এই মুহূর্তে। কেন? সবটাই বলবো। আজকের এপিসোডের পরবর্তী এপিসোড কালকে, আগামীকাল সকালবেলা প্রসূন গুপ্ত আসবেন একই বিষয় নিয়ে। তিনি তার মতন করে ব্যাখ্যা করবেন, আমি আমার মতন করে ব্যাখ্যা করব। দেখুন, রাহুল গান্ধী মেন্টর, মেন্টর বলতে যা বোঝায়, রাহুল গান্ধীর কে পরিচালনা করা, তাকে পরামর্শ দেওয়া প্রধান পরামর্শদাতা ছিলেন প্রয়াত সীতারাম ইয়েচুরি। বলা যায় বামেদের পরামর্শেই রাহুল গান্ধী এগিয়েছেন, আর বামেদের পরামর্শেই রাহুল গান্ধী কি পিছিয়ে গিয়েছেন? কেন প্রশ্ন করছি? প্রশ্ন করছি এই কারণে, বামেরা ইন্ডিয়া জোটের শরিক হওয়া সত্ত্বেও বামেরা কি কোনোভাবে রাহুল গান্ধীকে পিছিয়ে যেতে সাহায্য করেছে? দেখুন, সম্প্রতি একটি খবর এলো কেরালা থেকে। সে খবরটি অত্যন্ত চাঞ্চল্যকর। বিজয়ন, কেরালার মুখ্যমন্ত্রী, তিনি প্রিয়াঙ্কা গান্ধীর যে নির্বাচন, সেই নির্বাচনটাই বাতিলের দাবি করছেন। পশ্চিমবাংলায় দোস্তি আর কেরালায় কুস্তি কেন বলুন তো? কারণ কেরালায় বামপন্থীদের কম্পালশন, তাদের কংগ্রেস বিরোধিতা করতে হবে, তাদের বাধ্যবাধকতা আছে। এখানেও তাদের কম্পালশন, বাধ্যবাধকতা আছে, কিন্তু এখানে তারা খুব একটা জায়গা পাচ্ছেন না করবার মতো। সেটা নিয়েও বলবো, এখানকার কংগ্রেস নিয়েও বলবো। কিন্তু বিজয়নের এই দাবির সাথে সাথে হুবহু মিলে যাচ্ছে বিজেপির দাবি। বিজেপিও চাইছে প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ চলে যাক, কারণ প্রিয়াঙ্কা গান্ধী সুবক্তা, এবং প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে যে ইমেজটা আছে, যেটা রাহুলের মধ্যে নেই, সেই ইমেজটাকে ভয় পাচ্ছে বিজেপি। রাহুল প্রিয়াঙ্কার ইমেজের তফাৎ কি? প্রিয়াঙ্কা অনেকটা ঘরের মেয়ে, বা ইন্দিরা গান্ধীর ছবি তার মধ্যে মানুষ দেখতে পায়, এরকম একটা ব্যাপার আছে। তুখোড় বক্তা, এর মধ্যে কোনো ভুল নেই। রাহুল গান্ধীর মধ্যে যে জিনিসটা আছে, একটা মাচো ম্যান আছে, একটু আরবান কালচার তার মধ্যে আছে, শহুরেপনা আছে। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী অনায়াসেই মাটির ঘরেও চলে যেতে পারেন, যাচ্ছেনও, আবার শহরের আরবান এলিটদের সাথেও মেলামেশা করতে পারছেন। ইন্দিরা গান্ধীর এই গুণটা ছিল, সেই গুণটা কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী পেয়েছেন। রাহুল গান্ধী বা ওই গান্ধী পরিবারের মধ্যে একটা উচ্চাসা বা একটা নাকুচু ব্যাপার আছে,
যে তারাই বোধহয় একমাত্র মানে দেশের দল যে যারা বিরোধীদের ক্ষমতায় আনতে পারে। তা তো নয়। আজকে বিভিন্ন রাজ্যে রাজ্যে বিরোধী মানে বিজেপি বিরোধী শক্তিগুলি, আঞ্চলিক দলগুলি অত্যন্ত স্ট্রং হয়ে গিয়েছে। তাদের গুরুত্ব না দেওয়া, তাদের পাত্তা না দেওয়া। আপনারা দেখলেন বিহারে কি হলো? আপনারা দেখলেন মহারাষ্ট্রে কি হলো? বিহারে কংগ্রেস হারবেই এরকম একটা নিশ্চিত ছিল। গোঁ দৌড়ে বসলেন রাহুল গান্ধী। একাধিক আসনে যেখানে তারা হারবেন এমন আসনে প্রার্থী দিলেন। ফলে কি হলো? তেজস্বী যাদবের যে জোট তৈরির চেষ্টা সেটা মুখ থুবড়ে পড়ল। মহারাষ্ট্রে কি হলো? একই তো হলো। পশ্চিমবাংলায় কি হয়েছিল? পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন কংগ্রেসকে ৪ টি আসন দিতে। আমরা আভ্যন্তরীণ খবর থেকেই বলছি। ৪ টি আসন দেওয়ার ব্যাপারে তিনি রাজি হয়ে গিয়েছিলেন। তৎকালীন সভাপতি অধীর চৌধুরী কি বললেন? যে না আমাদের ৪ টি আসন দিলে চলবে না। আমাদের ৫ টি আসন চাই, কখনো ৬ টি, কখনো ৮ টি এরকম বলছেন। তারা জিতছেন দুটোয়, তারপরে আরো দুটো দেওয়া হচ্ছে সেটা আ অধীর চৌধুরীর পছন্দ হলো না। অধীর চৌধুরীর মেন্টর বিমান বসু বা আ সুজন চক্রবর্তীরা হতে পারেন। আমরা জানিও এটা প্রকাশ্যে তাদের মানে যে সখ্যতা সেটা আমরা দেখিও। কিন্তু তিনি এমন গোঁ ধরে বসলেন যে কংগ্রেসের সাথে তৃণমূলের জোটটাই হলো না। জোটটা হলে কংগ্রেস অন্তত ২ টো আসন পেতে পারত সেই সম্ভাবনাও ছিল। তাও তারা খোয়ালো। কারণ এই অধীর চৌধুরী গোঁয়ার্তুমি। এরকম রাজ্যে রাজ্যে অনেক গোঁয়ার্তুমি করা অধীর চৌধুরীরা রয়েছে। যারা আঞ্চলিক দলগুলো যে বড় হয়েছে, তারা যে নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে, এটা মেনেই নিতে চান না। আর রাহুল গান্ধীর যে প্রধান মেন্টর সীতারাম ইয়েচুরি গত লোকসভা নির্বাচন পর্যন্ত তাকেই মেন্টর হিসাবে দেখা গেছে। এই সীতারাম ইয়েচুরি এরা কতটা কংগ্রেস ভক্ত আমরা তো এখানে যখন সিপিএম রাজত্ব করেছে তখন তো দেখেছি। ইন্দিরা গান্ধীকে ডাইনি বুড়ি বলা, স্বৈরাচারী বলা, বিভিন্ন বিকৃত ছবি দেওয়ালে দেওয়ালে আঁকা, গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, এসব তো বামপন্থীদের কাছ থেকে শুনেছি আমরা। সেই বামপন্থীরা হঠাৎ করে কংগ্রেসের পক্ষলগ্না হয়ে যাবে, এটা তো আশা করা যায় না। তাদের ভেতরে কংগ্রেস বিরোধিতা আছে। তারা অন্তর থেকে কংগ্রেস বিরোধী। হঠাৎ করে জোট করতে চাইলে আমার রাহুল গান্ধীর মেন্টর হয়ে গেলাম, তাহলে তো আর মেন্টর হওয়া যায় না। মেন্টর হয়েও তিনি রাহুল গান্ধীকে সঠিক পথে চালিত করেননি। এটা বোঝাই যাচ্ছে। কারণ বিজয়নের যে বক্তব্য, আপনি কেরালার বিজয়ন যে কথাটা বলেছেন যে প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনই বাতিল করতে হবে। কেন? কেন বাতিল করতে হবে? কারণ তিনি সেখানে একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত দলের কাছে গিয়ে তিনি বিভিন্ন রকম বক্তব্য রেখেছেন, যার ফলে তারা বিভ্রান্ত হয়েছে। এটা কোনো কথার কথা হলো? এটা কোনো কথার কথা হলো? এই কারণে কারো নির্বাচন বাতিল করা যায়? এইভাবে মানে প্রিয়াঙ্কা গান্ধীকে যেন-তেন প্রকারেণ বিজেপিও চাইছে যে সংসদ ভবন থেকে সরিয়ে দিতে, আবার সিপিএমও চাইছে। একদম কোইন্সিডেন্ট দেখুন, সিপিএম এবং বিজেপি মুদ্রার এপিঠ আর ওপিঠ। ক্ষমতায় আসলে সিপিএমও যা, ক্ষমতায় আসলে বিজেপিও তা। ক্ষমতায় না থাকলে সিপিএম এখন যা অবস্থা, ক্ষমতায় না থাকলে বিজেপিরও সেই অবস্থা। অটল বিহারী বাজপেয়ী চলে যাওয়ার পর সারা দেশে বিজেপির দশা হয়েছিল আপনারা দেখেছেন নিশ্চয়ই। ঠিক একই দশা চলছে পশ্চিমবাংলায় সিপিএম এর। ক্ষমতা হারিয়ে তারা একরকম আর ক্ষমতায় থাকলে দুটো দলই একই রকম। তাই এই দুটো দল কখনোই চাইবে না কংগ্রেসের বাড়বাড়ন্ত হোক, উন্নতি হোক। তারা কংগ্রেসকে গ্যাস খাইয়ে হোক, কংগ্রেসকে নানা বুদ্ধি দিয়ে হোক, তোমরাই সেরা এরকম একটা ব্যাপার বলে হোক, তারা আঞ্চলিক দলগুলোকে কিছুতেই মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না। বিশেষ করে তৃণমূলকে তো নয়। আজকে যখন সারা দেশে আওয়াজ উঠেছে যে ইন্ডিয়া জোটের মুখ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখন এই ব্যাপারে রাহুল গান্ধী চুপ কেন? কারণ রাহুল গান্ধী জানেন যে মল্লিকার্জুন খাড়গেকে সামনে বসিয়ে তিনি কিন্তু ছড়িটা ঘুরিয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে বসিয়ে ছড়ি ঘোরানো সম্ভব নয়। এটা রাহুল গান্ধীও জানেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাহুল গান্ধীর থেকে বেশি পপুলার হয়ে যান, আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো পশ্চিমবাংলায় তিনি অপ্রতিরোধ্যা, তার জনপ্রিয়তা তুঙ্গে, এটা ঠিক আছে। যখন তিনি সর্বভারতীয় রাজনীতিতে নামবেন, তার ওই আটপৌরে ইমেজ, তার ওই সাদামাটা ভাষণ, তার ওই ভুলভাল হিন্দি, ইংরেজি, এটাই কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ করেন। এইরকম ভাবেই তারা অভ্যস্ত। তারা ওই দামি জিন্স, দামি টি-শার্ট পরা রাহুল গান্ধীকে নিজের লোক ভাবেন না। এটা তো বাস্তব সত্য। এই সত্যটা রাহুল গান্ধী বুঝবেন না, বুঝতে চাইবেন না। ইন্ডিয়া জোটকে মানে সামনে রেখে তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন যে কেউ দেখতে পারে। স্বপ্ন দেখুন তিনি। কিন্তু স্বপ্ন দেখতে গেলে স্বপ্ন পূরণের জন্য তো কিছু সময় জেগেও কাটাতে হয়।
সেই জেগে কাটানো কি রাহুল গান্ধীকে আমরা দেখতে পাচ্ছি? তিনি এমন এমন ইস্যু নিয়ে আসছেন যেটা মানুষের সাথে সরাসরি কোনো যোগাযোগই নেই। আদানি ইস্যু। আদানি ইস্যুর সাথে আমার আপনার চাল ডালের তেল, নুন এসবের দাম কমবে? কমবে না তো। দেশের প্রধান ইস্যু এখন হচ্ছে বেকারত্ব আর এই অগ্নিমূল্য। সেটা নিয়ে রাহুল গান্ধী কোনো কথা বলেন না। কোথাও কোনো কথা বলেন না। তিনি পড়ে আছেন আদানি নিয়ে। আদানি নিয়ে তিনি যদি তার কথা যদি গুরুত্বই থাকতো, আজকে সুপ্রিম কোর্টে তিনি মামলা করুন আদানি নিয়ে। সেটাও তো করছেন না। সুপ্রিম কোর্টে আদানি নিয়ে মামলা করুন যে আমেরিকার আদালতে সুপ্রিম কোর্টে আদালতে আদানির বিচার চলছে, আমাদের দেশে কেন হবে না? তিনি সুপ্রিম কোর্টে একটা পিআইএল দাখিল করুন না। সেসব করছেন না। ভাষণ দিয়ে গরম গরম কথা বলে হয়তো কিছু লোককে খুশি করা যায় কিছুদিনের জন্য। চিরদিনের জন্য সব লোককে খুশি করা যায় না। আসছি ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। পশ্চিমবঙ্গেও আপনারা দেখে থাকবেন এই বামেরা চলে গেল, এই বামেরা চলে গেল 2000 সাল থেকে দেখছি, কিন্তু পরিবর্তন হতে লাগলো আরো 11টা বছর। কারণ কি? এই বামেরা চলে গেল, এই বামেরা চলে গেল কেন মনে হয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপচে পড়া ভিড় এবং বামেদের সভায় ধীরে ধীরে লোক কমে যাওয়া, বামেদের ঔদ্ধত্য সবকিছু মিলিয়ে 2000 সাল থেকেই, 98 সালে তৃণমূল তৈরি হলো, 2000 সাল থেকেই কিন্তু একটা রব উঠলো যে এবার বোধহয় বামেরা যাবে। কিন্তু তারপরেও 11 বছর বামেরা রাজত্ব করলো, দুটো ইলেকশন পার করে নিল। কিভাবে? কিভাবে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন? মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় তখনই এলেন যখন তিনি কৃষি জমি রক্ষা আন্দোলনে নামলেন। একের পর এক আন্দোলনের ঢেউ আছড়ে পড়লো কলকাতায় রাজপথে। আপনারা দেখেছেন সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, রিজওয়ানুলকে নিয়ে আন্দোলন, বিভিন্ন আন্দোলন করে করে তিনি এই জায়গায় এসেছেন। কংগ্রেস কোন রাজ্যে কোন আন্দোলন করছে আমাকে একটু বুঝিয়ে দিন। কোন রাজ্যে কংগ্রেস আন্দোলনের মধ্যে আছে? শুধু টেলিভিশন মিডিয়া বা ইউটিউব মিডিয়ায় ভেসে থাকলে ভোট বৈতরণী পার করা যায় না। আমি ভারত জোড়ো যাত্রা করলাম, কন্যাকুমারী থেকে কাশ্মীর, ওদিকে গুজরাট থেকে বেঙ্গল করলাম, ভালো কথা, মানুষের সাথে জনসংযোগ হলো, কিন্তু মানুষের উপকারে কি লাগলো? আজকে যদি কংগ্রেস কোমর বেঁধে তার সমস্ত শরিক দলদের নিয়ে যদি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে শুধু দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আন্দোলন শুরু করেন, তাহলেও কিন্তু তার মানে একটা সুফল তিনি পাবেন, কিন্তু তিনি তা করবেন না। আদানি নিয়ে গরম গরম বক্তৃতা করলেন সংসদে, সংসদ অধিবেশন শেষ। এবার রাহুল গান্ধীকে বেশ কিছুদিন খুঁজে পাওয়া যাবে না, পরে জানা যাবে তিনি হয়তো ব্যাংককে কোথাও মেডিটেশন করতে গেছেন। এইভাবে রাজনীতি হয়? অথচ 24 ঘন্টা রাজনীতি করা, প্রায় 24 ঘন্টা রাজনীতির মধ্যে থাকা দীর্ঘদিন ভারতীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দায়িত্ব দেবেন না, দিতে চান না, ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চান। গান্ধী পরিবারের এই একটা সমস্যা। গান্ধী পরিবার বলবেন হয়তো যে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী এরা তো কোনো পদে নেই, দলের পদে নেই, কিন্তু দলের পুরো চাবিকাঠিটা তো এদের কাছে। মল্লিকার্জুন খাড়গেকে যেটুকু বলে দেওয়া হবে তার বাইরে একটা কথা বলারও ক্ষমতা আছে মল্লিকার্জুন খাড়গের। এই হচ্ছে কংগ্রেস। আর এই কংগ্রেসকে সবচেয়ে বেশি ডুবিয়ে দিচ্ছে বামেরা। আজকে দেখুন পশ্চিমবঙ্গে বামেদের সাথে কংগ্রেসের জোট হলো, দেখলেন আপনারা, বিধানসভায়ও দেখলেন। কি হলো? ফলটা কি হলো? না কংগ্রেসকে তারা এগোতে দিলেন, না নিজে তারা। দেখুন কংগ্রেসের খারাপ রেকর্ড আছে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে বা ওই আমাদের এমার্জেন্সির আমলে কংগ্রেসের বেশ কিছু খারাপ জিনিস আছে, কিন্তু তার থেকে অনেক খারাপ কাজ করে গিয়েছে বামফ্রন্ট। এই যে পাড়ায় পাড়ায় গুন্ডামি, মাস্তানি, প্রমোটার রাজ,
এই যে আজকে দেখছেন এত বড় বড় ফ্ল্যাট কলকাতা বা শহরতলিতে হয়ে গিয়েছে, শুরু কাদের আমলে? কারা এটার উস্কানি দিয়েছিল? কারা সিন্ডিকেট করেছিল তখন? কারা পাড়ায় পাড়ায় ওই কিন্ডার গার্ডেন স্কুল করে বাংলা মিডিয়াম গুলোকে ধ্বংস করেছিল? এই বামফ্রন্ট, এই বামফ্রন্ট। আর সেই বামফ্রন্টের সাথে হাত মিলিয়ে মানে তারা নিজেরাও ডুবলো, আর কংগ্রেস তো ডুবলোই। একটা কথা আছে জানেন তো, মানে ডুবে যাওয়া সূর্য এবং ডুবে যাওয়া নৌকোর সাথে যারা থাকে তারাও ডোবে। তাই সিপিএম বা বামফ্রন্ট এখন ডুবে যাওয়া সূর্য বা ডুবে যাওয়া নৌকো। তারা যাদের সাথে হাত ধরবে তারাই ডুববে। নতুন কংগ্রেসের সভাপতি হয়েছেন শুভঙ্কর দা, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। দীর্ঘদিন ধরে তার সাথে আমার পরিচয়, তার প্রতি প্রত্যাশাও প্রচুর। তৃণমূলের সাথে টক্কর দিতে গেলে কংগ্রেসকে তৃণমূলের মতো হতে হবে, মানে বামপন্থীদের লেজুর ধরে তৃণমূলের বিরোধিতা করলে চলবে না। সমস্ত রাজ্যে রাজ্যে তাই। আজকে বিজয়ন যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন, তারপরেও কি শুভঙ্কর দাদের এই বামফ্রন্টের সাথে থাকা উচিত? তারপরেও কি বামফ্রন্টের লেজুর বৃত্তি করে যাবে এই কংগ্রেস? অধীর চৌধুরী করেছেন, তিনি আরএসপি করা লোক, বাম মনস্ক লোক, তিনি করেছেন, ঠিক আছে, তার মতো করে করেছেন। তিনি ঠিক করে পারফর্ম করতে পারেননি বলেই তো তাকে বদলে দিয়ে শুভঙ্কর দাকে আনা হয়েছে। শুভঙ্কর দাও যদি এখন একই রাস্তায় চলেন, অধীর চৌধুরীর জুতোয় পা গলান, তাহলে তো আর কিছু বলার নেই। বিজয়ন ওখান থেকে প্রিয়াঙ্কা গান্ধীর সদস্যপদ খারিজের জন্য বলবেন, আর এখানে গলায় গলায় বামপন্থীদের সাথে মানে হাত মিলিয়ে তারা আন্দোলন করবেন। এটা কি মেনে নেবে? এই দ্বিচারিতা মানুষ কি মানে? আজকে পৃথিবীটা খুব ছোট হয়ে গিয়েছে জানেন তো, পৃথিবীটা আর আগের মতো নেই। কমিউনিকেশন টেকনোলজির দৌলতে পৃথিবীর কোথায় কোন কোনায় কোন ঘটনা ঘটছে মুহূর্তে আপনার মোবাইলে চলে আসে। সেখানে বিজয়ন কেরালায় কি বলছেন বা কি করছেন সেটা বাংলায় আসবে না, এটা কি করে বিশ্বাস করেন আপনারা? তাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন, স্বাবলম্বী হন। বামপন্থীদের লেজুর বৃত্তি যতদিন না ছাড়বেন, কংগ্রেসের উন্নতি হবে না। কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়াতে গেলে বামেদের লেজুর বৃত্তি ছাড়তেই হবে। আমি বলছি না তৃণমূলের লেজুর বৃত্তিও করুন, তৃণমূলেরও বিরোধিতা করুন, মানুষের জন্য আন্দোলন করুন। ওই ভারত জোড়ো যাত্রা করে জনসংযোগ হয়, মানুষের কোনো উপকার হয় না। মানুষের উপকারের জন্য কোনো আন্দোলন করতে হবে, কিন্তু এই বামেদের সঙ্গে নিয়ে না। যে বামেরা নিজেরাও ডুবেছে, ডুবে যাচ্ছে সর্বত্র, তারা কংগ্রেসকেও টেনে হিচড়ে নামিয়ে ডুবিয়ে দিচ্ছে। বিজনের স্টেটমেন্টে তো প্রমাণ হয়ে গেল। একই স্টেটমেন্ট দিচ্ছে বিজেপি। বিজেপিও চাইছে না প্রিয়াঙ্কা গান্ধী সংসদে থাকুন, সিপিএমও চাইছে না সংসদে থাকুন। কিন্তু আপনি শুনেছেন কখনো এই কথাটা উদ্ধব ঠাকরে বলেছেন? কখনো এই কথাটা অখিলেশ যাদব বলেছেন? কখনো এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন? কখনো বলেছেন শরদ পাওয়ার এই ধরনের কথা? বলেননি। বলছেন কারা? তাদেরই মানে বক্ষলগ্না বামপন্থীরা। এরপরেও কংগ্রেসকে ভরসা করবে মানুষ? তাই জিততে জিততেও কিন্তু হেরে যাচ্ছে সর্বত্র কংগ্রেস, শুধুমাত্র ক্রেডেনশিয়াল, বিশ্বাসযোগ্যতা আর মানুষের প্রতি আন্দোলন বিমুখতার জন্য। একদিন ট্রাক্টরে করে সংসদ ভবনে গেলাম, ছবি উঠলো, খবর হলো, তাতে এটাকে আন্দোলন বলে না। একদিন সিঙ্গু বর্ডারে গিয়ে কৃষকদের সাথে খেতে বসলাম, একদিন কোনো সাইকেলের দোকানে গিয়ে তার পাশে বসলাম, কোথাও মোটরসাইকেল সারানোর দোকানে বসে গেলাম। এইটা আন্দোলন নয়, এটা মানুষকে নাড়া দেয় না। আপনি আমাদেরই লোক এইটা বিশ্বাস করানোর জন্য আপনি এটা বলছেন, রাত্রে গিয়ে এয়ার কন্ডিশন করে ঘুমোচ্ছেন। এটা মানুষকে নাড়া দেয় না। আজকে দ্রব্যমূল্য যেখানে পৌঁছেছে, যেখানে কর্মসংস্থানের অবস্থা, বছরে 2 কোটি চাকরি বলে দেবে বলেছিল এই সরকার, দেয়নি। তার বিরুদ্ধে আন্দোলন আপনাদের নেই। আপনাদের সব রাগ ওই আদানির ওপরে। আদানির ওপরে রাগ মেটান, তার জন্য আদালতে যান, সব করুন, কিন্তু মানুষের জন্যও তো কিছু করুন। এই বামপন্থীরা মানুষের জন্য আপনারা কিছু করুন, এই পরামর্শ আপনাদের কোনোদিন দেবে না। কিন্তু আমরা যেমন আপনাদের সমালোচনা করি, গঠনমূলক সমালোচনা করি, বিজেপিরও যখন করি গঠনমূলক করি, তৃণমূলের যখন সমালোচনা করি গঠনমূলক করি। প্রত্যেকটি রাজনৈতিক দল তারা মাথা উঁচু করে রাজনীতি করুক, মাথা উঁচু করে বাঁচুক, এটাই তো চাই, এটাই তো গণতন্ত্র। এই বিষয়ে আরো বিশদে আগামীকাল একদম চাছা ছোলার নিজস্ব ভঙ্গিতে বলবেন প্রসূন গুপ্ত, দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।